সবাইকে স্বাগতম জানাচ্ছি পানাম সিটি নিয়ে আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহ্যবাহী পানাম সিটির বিস্তারিত এবং তুলে ধরবো সমস্ত মজার মজার তথ্য। আশা করছি এই ভিডিও দেখার পর সোনারগাঁয়ে অবস্থিত পানাম সিটি নিয়ে আপনি বেশ ভালো একটি ধারণা পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সোনারগাঁয়ের পানাম সিটিতে ঢুকতে গেলেই হাতের বাঁ পাশে আপনার চোখে পড়বে একটি পার্কিং এরিয়া, যেখানে আপনি বাইক, গাড়ি অথবা বাস পার্কিং করতে পারবেন। কিন্তু মনে রাখবেন, এখানে বাইক পার্কিং করার জন্য কোনো আলাদা টাকা দিতে হয় না। তবে যারা দায়িত্বে থাকে ওরা অনেক সময় টাকা চাইতে পারে, আপনি চাইলে তাদেরকে বকশিশ দিতেই পারেন। এটা হচ্ছে সোনারগাঁয়ের পানাম সিটির প্রধান গেট। গেট পার হয়ে আপনার চোখে পড়বে একটি টিকিট কাউন্টার। অত্যন্ত পুরনো একটি বিল্ডিংয়ে এই টিকিট কাউন্টার থেকে মাত্র 15 টাকা টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে সোনারগাঁর পানাম নগরীতে। ঢুকতে গেলে আপনার চোখে পড়বে একটি বিলবোর্ড, যেখানে পানাম সিটির ঐতিহ্য এবং তার কিছু ইতিহাস লিখিত রয়েছে। এখান থেকে টিকিট নিয়ে আপনি হাতের ডান দিক থেকে ঢুকে যাবেন পানাম সিটিতে। অনেক পুরনো বিল্ডিং এবং খুব বেশি মূল্যবান কিছু না থাকার কারণে আলাদা কোনো বাড়তি নিরাপত্তা এখানে আপনাকে পোহাতে হবে না। খুব সাদাসিধেভাবেই টিকিটটি শো করার পর আপনি ঢুকে যাবেন পানাম সিটিতে। এখন যেটি দেখতে পারতেছেন এটি হচ্ছে পানাম নগরীর প্রধান এরিয়া। আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন আজ থেকে অনেক অনেক বছর আগে নির্মিত বিল্ডিং সমূহ। এই ভিডিওর পরবর্তী অংশে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব পানাম সিটি সম্পর্কে একটি সংক্ষিপ্ত ইতিহাস। সে পর্যন্ত দেখতে থাকুন। পানাম সিটিতে ঢুকতে গেলেই হাতের বাঁ পাশে আপনি যে বিলবোর্ডটি দেখতে পাবেন, সেখানে পানাম সিটি সম্পর্কে একটি সংক্ষিপ্ত ইতিহাস রয়েছে। সেই বিলবোর্ডে লেখা রয়েছে, 1000 বছরের প্রাচীন নগর সুবর্ণগ্রাম ছিল পূর্ব বাংলার অন্যতম রাজধানী ও নদীবন্দর। আজকের সোনারগাঁ প্রাচীন সুবর্ণগ্রাম বলে ঐতিহাসিকগণ মনে করেন। এই সুবর্ণগ্রামেই 13 শতকের স্থানীয় হিন্দু রাজা দনুজমাদব দশরথ দেব তার শাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেন। বঙ্গ অঞ্চল মুসলিম শাসনে আসার পর থেকে 1610 সালের পূর্ব পর্যন্ত সোনারগাঁ ছিল স্বাধীন সুলতানি বাংলার অন্যতম রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র। উপনিবেশিক সময়কালে ও এই এলাকার বাণিজ্যিক, আবাসিক, ধর্মীয় কেন্দ্রিক স্থাপত্যকর্ম নির্মিত হয়েছে। রাজধানী ঢাকা থেকে 30 কিলোমিটার দক্ষিণ পূর্বে পানাম নগরের অবস্থান। 19 শতকের গোড়ার দিকে ধনাঢ্য হিন্দু বণিকদের দ্বারা পানাম নগরের গোড়াপত্তন ঘটে। পূর্ব দক্ষিণে বিস্তৃত প্রায় 600 মিটার দীর্ঘ ও 5 মিটার প্রশস্ত একটি সড়কের দুই পাশে সুরম্য মোট 52টি ভবন দিয়ে পানাম নগর নির্মিত। ভবনগুলির অধিকাংশ আয়তাকার এবং উত্তর দক্ষিণে বিস্তৃত। উচ্চতা 1 তলা থেকে 3 তলা। স্থাপত্যশৈলীতে ইউরোপীয় শিল্পরীতির সাথে মুঘল শিল্পরীতির মিশ্রণ লক্ষ্য করা যায়। এছাড়া নির্মাণ শৈলীতে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার প্রয়োগও ঘটেছে। বিভিন্ন পরিমাপের ইটের সঙ্গে চুন সুরকীয় আস্তর দিয়ে নির্মিত ভবনসমূহে ব্যবহৃত হয়েছে মোজাইক, রঙিন কাচ, চিনি টিকরি, ছাদে কাঠের বিমবর্গা। চমৎকার স্টাকু অলঙ্করণে সমৃদ্ধ ভবনসমূহের দুই পাশে পরিবেষ্টিত পরিখা, ঘাটসহ পুকুর ও অনেকগুলো কূপ রয়েছে। ভবনসমূহের মধ্যে প্রাপ্ত লিপি অনুযায়ী কাশীনাথ ভবন, নিহারিকা ভবনের নামকরণ পাওয়া যায়। পানাম নগরীর পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনার মধ্যে বড় সর্দার বাড়ি, ছোট সর্দার বাড়ি, পানাম সেতু, গোয়ালদি মসজিদ, মঠ, পোদ্দার বাড়ি টাকশাল, গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি উল্লেখযোগ্য। যেই সমস্ত ভবন ঝুঁকিপূর্ণ, সেখানে আপনি ঝুঁকিপূর্ণ ভবনের সাইনবোর্ড দেখতে পাবেন। অতএব আপনি সেই সমস্ত ভবনে ওঠার চেষ্টা করবেন না। আপনি চাইলে আপনার যত ইচ্ছে তত ছবি তুলে নিতে পারেন, কারণ খুব সচরাচর একসাথে এতগুলি পুরনো ঐতিহ্য সমৃদ্ধ বিল্ডিং দেখতে পাওয়া যায়। আপনি যদি কোনো বিল্ডিংয়ে উঠতে চান তাহলে আপনাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। কিছু কিছু বিল্ডিংয়ে আপনি এই বিল্ডিংটি কত সনে নির্মিত হয়েছিল সেটি দেখতে পাবেন।
কিছু কিছু জায়গায় আপনি পুরনো কিছু তথ্য পেতে পারেন। এই বিল্ডিংগুলি দেখলে আপনি খুব সহজেই আঁচ করতে পারবেন এত বছর আগেও কত সুন্দর নির্মাণ শৈলী দিয়ে নির্মাণ করা হয়েছিল এই বিল্ডিংগুলি। জেনে রাখা ভালো, প্রত্যেকটি বিল্ডিংয়েই আপনি নাম্বার দেখতে পাবেন। আপনি যদি ক্লান্ত অনুভব করেন তাহলে আপনি খুব সহজেই পাশে থাকা দোকানদারদের থেকে ফল, ডাব কিংবা আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারেন। আপনি যদি ছুটির দিন এবং শুক্রবার যান তাহলে প্রচুর দর্শনার্থী এখানে দেখতে পাবেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই নির্মাণ শৈলী দেখার জন্য ছুটে আসে অসংখ্য অগণিত দর্শক। পানাম সিটির ঠিক মাঝ বরাবর আপনি চাইলে লেবুর শরবত কিনে খেতে পারেন। আপনি চাইলে আপনার পরিবারের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। পানাম সিটিতে ঘোরার জন্য সর্বোত্তম সময় হচ্ছে বিকেলবেলা। যদি আপনি দুপুর সময় পানাম সিটিতে ঢুকেন তাহলে আপনাকে খুব রোদ সহ্য করতে হবে। কিছুক্ষণ পরপর ঝালমুড়ি, আমড়া, বিভিন্ন আচার, লেবুর শরবত, চা, ওজন মাপার যন্ত্র এবং বিভিন্ন কিছু দেখতে পাবেন। ছাগল কিংবা গরুকে ঘাস খেতে দেখলেও অবাক হওয়ার কিছু নেই। পর্যাপ্ত নিরাপত্তার অভাবে এখানে বাহিরের প্রাণীসমূহ বিচরণ করতেই পারে। আপনি চাইলে পানাম নগরীর থেকে একটু ভিতরে ঢুকে বিল্ডিং সমূহ আরো ভালো করে দেখার অভিজ্ঞতা নিতে পারেন। আপনি জেনে থাকবেন এই পানাম সিটিতে অসংখ্য অসংখ্য ছবির শুটিং করা হয়েছে অনেক নাটক এবং মিউজিক ভিডিও। পানাম সিটিতে সম্প্রতি ভালো মানের একটি টয়লেট নির্মিত হয়েছে। এখানে সচরাচর আপনি ট্যুরিস্ট পুলিশের দেখাও পেতে পারেন। পানাম সিটিতে ঢুকতে যাওয়ার সময় হাতের বাঁ পাশেই এই টয়লেটের অবস্থান। এখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থা রয়েছে এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি জায়গার তুলনায় টয়লেটটি বেশ ভালো মানের। পানাম সিটির পিছনের রাস্তা। এই রাস্তা বেশিরভাগ সময় বন্ধ থাকে। মূলত আপনি যে রাস্তা দিয়ে ঢুকবেন সেই রাস্তা দিয়েই আপনাকে পানাম সিটি থেকে বের হতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি পিছনের রাস্তাটুকু দেখিয়ে দিচ্ছি। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে এতটুকু তথ্য দিতে পারি, পানাম সিটিতে আপনি যদি এর চেয়ে বেশি কিছু আশা করেন তাহলে আপনার জন্য সেটা বোকামি হবে। কারণ এইখানে বিল্ডিং ছাড়া দেখার মতো আর কিছুই নেই। আপনি চাইলে কিছু ভালো সময় কাটাতে পারেন এইখানে এসে। ভিতরে তেমন কোনো বেশি বড় রেস্টুরেন্ট কিংবা খাওয়ার কোনো আলাদা জায়গা নেই। আপনি শুধুমাত্র একটি ছোট্ট কনফেকশনারি দোকান পাবেন যেখান থেকে আপনি কিছু পেপসি অথবা আইসক্রিম কিনে খেতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি থেকে আপনি বেশ ভালো তথ্য পেয়েছেন। ভালো লাগলে ভিডিওতে লাইক দিন এবং আপনার মতামত জানাতে পারেন।